হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। উঠতে যাবে তখনই হ্যাচকা টানে তানভীর নিজের বুকে লুকিয়ে নেয় লাবিবাকে। লাবিবা মৃদু হেসে বুকের পাশে ছোট্ট একটা কামড় বসে দেয়। তানভীর আহ করে ওঠে। এবার চলুন পুরো গল্পটি শোনা যাক। ভাইজান, অনেক তো আলাপ হলো, এবার মেয়েকে ডাকুন। মেয়ের চাঁদ মুখখানা দেখে একবার। মেয়ের যা গুণের কথা শুনলাম তাতে তো পছন্দ করেই ফেলেছি। এবার দর্শন করে বিয়ের ডেট ফাইনাল করা যাক। বয়স আজকাল ম্যাটার করে না। আমাদের ছেলেও তো সব গুছিয়ে নিতে নিতেই 40-এর কোঠায় পা রাখলো। মেয়েকে নিয়ে আসুন। এতক্ষণ লেগে থাকা মুখের হাসিটা টুপ করে উড়ে গেল ফারুক সাহেবের। কলিজার ভেতর থেকে হতাশা বের হয়ে আসতে থাকে, যা তার চেহারায় পরিস্ফুটিত হতে থাকে। মেয়ের দায়গ্রস্ত পিতা সে। এত বছর থেকে কন্যাকে পাত্রস্থ করার চেষ্টায় বারবার পরাজিত হয়ে আসছেন, অথচ তার কন্যা যেন আল্লাহর নিয়ামত স্বরূপ তার ঘরের আলো করে রেখেছেন। তার সাথে কেন এমন হয়? জুটি ছাড়া কি পৃথিবীতে কেউ আসে? আসে না তো। তবে কেন তার মেয়ের জুটি যার সাথে বাঁধা তার দেখা মিলছে না? ভাইয়ের এমন আধার কালো হয়ে যাওয়া মুখটা দেখে হাতের উপরে হাত রেখে আশ্বস্ত করল জোহান। দোলাকে ইশারায় মেয়েকে আনতে বলল। দোলাকে ইশারায় মেয়েকে আনতে বলে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় দোলা। ভেতরের রুমে চলে যায় পাত্রিকা আনার জন্য। জোহানের জেঠাতো ভাই ফারুক চৌধুরী। একই পরিবারে থাকে তারা। নিজের ভাইয়ের থেকেও বেশি সখ্যতা তাদের দু ভাইয়ের মাঝে। তেমনি দুই ভাইয়ের মিসেসদের মাঝেও বোনের সম্পর্ক গড়ে উঠেছে। ফারুক আর কথা বলছে না দেখেই জোহান পাত্রপক্ষের সাথে কথা বলতে থাকে। ভেতরের রুম থেকে দোলায় এগোয় পাত্রীকে নিয়ে। হাতের শরবতের ট্রেটা টেবিলে রেখে সালাম জানায় পাত্রপক্ষকে। পাত্রীর মা সালামের জবাব দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে থাকে কন্যাকে। হলুদ রঙের শাড়ি পরা, সুন্দর স্বাস্থ্যবান বদন, আপাদমস্তক কাপড়ে ঢাকা, মাথায় ইয়া বড় করে ঘোমটা দেওয়া, হাত দুটো শাড়ির আঁচলে ঢাকা, পা দুটো শাড়িতে ঢাকা। পাত্রের মা অবাক হয় আজকালকার যুগে এমন করে মেয়ে দেখানোর স্টাইল দেখে। পরক্ষণেই মনে হয় মেয়ে পর্দায় থাকতে বেশি পছন্দ করে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এরকম ছেলে বউ পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার। ইতোমধ্যে মেয়েকে সামনে বসানো হয়েছে। খুশিতে বাকবাকুম হয়ে ছেলের মা মেয়ের ঘোমটা খুলতে বলে। দোলা আস্তে করে ঘোমটাটা তুলে দেয়। খুশিতে বাকবাকুম করা মুখটা নিমিষে মলিন হয়ে যায়। ছেলের মা, ছেলে, ছেলের বড় ভাই আর ভাইয়ের বউ সবাই সবার দিকে তাকাতাকি করতে থাকে। এই মুহূর্তে সৌজন্যতা বোধ না দেখালে নিজেদের সম্মানে আঘাত লাগতে পারে। তারা চায় না যে কেউ বলুক যে মেয়ে দেখতে এসে মেয়ের মুখ দেখে কিছু না বলে পাত্রপক্ষের লোকেরা চলে গেছে। এটা অনেকটা বেয়াদবি হয়ে যায় বলতে গেলে। তাই ছেলের ভাই গলা খাকারি দিয়ে মেয়েকে প্রশ্ন করে, আপু, নাম কি তোমার? কেমন আছো তুমি? মেয়ে বলে, সিদ্রাতুল ফারাহ চৌধুরী। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সে বলল, এতক্ষণ ভালোই ছিলাম। মানে ভালো আছি, সবাই ভালো আছি আমরা। ছেলের ভাইয়ের কথার ধরনে বেশ ভালোই বুঝতে পেরেছিল যে তাদের পছন্দ হয়নি। হবেই বা কি করে? বয়স 31-এর কোঠায়, কয়েক মাস আগেই পা রেখেছে। মা, ছোট মা যতই বলুক দেখতে ছোট ছোটই লাগে, তবুও বয়স তো আর থেমে থাকে না। আর গায়ের বর্ণের কথা। ছেলের মা বলল, দেখি মা তোমার হাত দুটি। ফারাহ হাত দুটি এগিয়ে দেয়।
হাত না ধরে ছেলের মা বলে ওঠে, ফারুক ভাই, আপনার মেয়ে সব দিক থেকেই মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। শুধু মেয়ের গায়ের রংটা একটু চাপা। আমার ছেলেকে দেখুন, ধপধপে সাদা, একেবারে ফরেনারদের মতো। আমার ছেলের সাথে কথা বলে দেখি একটু। আমরা বাসায় গিয়ে আপনাকে জানাবো, কিছু মনে করবেন না কেমন? হ্যাঁ, এবার আমরা আসি তাহলে। জোহান তোড়জোড় করে বলে উঠল, কিছু তো মুখেই দিলেন না, একটু মুখে দিয়ে যান। আপনারা আমাদের অতিথি, কিছু মুখে না দিয়ে চলে যাবেন, এটা কেমন হয় দেখেন। ছেলের ভাই বলে, আঙ্কেল আজ থাক, আমরা একটু আগেই খেয়ে এসেছি, আসি আমরা, আসসালামু আলাইকুম। ছেলের পরিবার যেতেই দীর্ঘশ্বাস ফেললেন ফারুক সাহেব। স্ত্রী মাধুজাকে ইশারায় ঘরে আসতে বলেন, নিজেও চলে এলেন। খাটে বসে শুয়ে পড়লেন চিত হয়ে। বড় ক্লান্ত লাগছে কেন জানি। মধুজা সেভাবে শুয়ে থাকা দেখে রাগ দেখিয়ে বললেন, সে সকাল থেকে রান্নাবান্না করে ক্লান্ত হলাম আমি, আর ওনাকে দেখুন সকাল থেকে আরামে আরামে বসে থেকে এখন না খেয়ে চলে যাচ্ছেন। এখন এমন ভাব দেখাচ্ছেন যেন রাজ্যের কাজ করে এসেছেন। বলি, এত কষ্ট করে প্রতিবার কেন রান্না করাও আমাকে? সেই তো না খেয়েই চলে যায় সবাই। আমার কষ্টটা কি তোমার চোখে পড়ে না? জানোই তো এমন হবে, তবুও তোমার সেই 10 পদ করতেই হবে। এখন যাও, সব গিলে গিলে খাও। এখন যাও, সব গিলো গিয়ে। ফারুক জানে সে বকবকানি টিং মেশিন চালু হওয়ার প্রথম ধাপ এটা। এখনই কেটে পড়তে হবে। তাই উঠে রুমের বেলকনিতে এসে মোড়ায় বসে পড়ল। জিনগত একটা বৈশিষ্ট্য আছে বলে জানা আছে। ফারুকের মামা ছিল ব্ল্যাকম্যান। কালো বলে তাকে সবাই ব্ল্যাকম্যান বলে ডাকত। তার উপর গোষ্ঠী, আর ওপার গোষ্ঠীতে তিনি একমাত্র ব্ল্যাকম্যান ছিল। সেই বৈশিষ্ট্য যে তার মেয়ে ফারার মঞ্চে এসেছে স্থায়ী রূপে ধারণ করবে কে জানে। হঠাৎ চপচপ আওয়াজ শুনতে পাওয়া যায়। যখন কোনো কিছু চেটে খাওয়া হয় তখন এরকম শব্দ মুখ থেকে বের হয়। আশেপাশ থেকে শব্দটা আসছে। ফারুক উঠে খুঁজতে গিয়ে দেখে শব্দের উৎসটিকে। চোখ কপালে উঠে যায় ফারুক সাহেবের। বেলকনির একপাশে বেশ কয়েকটি পাতাবাহার গাছ রাখা আছে। সেই গাছটির ভেতরের দিকে বসে সারা মুখ হাত জামাতে আইসক্রিম লাগিয়ে চেটে চেটে খাচ্ছে। ফারুক সাহেব গিয়ে বসে বলে, যারা মামুনি? যারা চমকে উঠে সামনে দিকে দেখে ফারুক বড় বড় চোখ করে বসে তার দিকে তাকায়। হাত থেকে আইসক্রিমটা পড়ে যায় কোলের উপর, বিছানায় বড় চুলগুলোর উপর। হাত থেকে আইসক্রিমটা পড়ে যায়। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, জেঠু তুমি? জেঠু বলে, এখানে বসে চুরি করে আইসক্রিম খাচ্ছ মামুনি? যারা কি বলবে বুঝতে পারছে না, তাই আমতা আমতা করে উঠে এক দৌড়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে সোজা বাথরুমে ঢুকে আইসক্রিম ধুইতে গিয়ে পুরো জামা ভিজিয়ে দেয়। শেষমেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়। বের হতেই দেখে রুগ্ন মূর্তি ধারণ করে দোলা কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। কলিজা সব মিঠা পানি শুকিয়ে যায়। ডুব গিলে গলা শুকিয়ে গেছে। দোলা হুঙ্কার ছেড়ে দেয় ধমক যারাকে। যারা কাঁপতে থাকে, সব তোর পাপা দোষ। পাপার আশকারা পেয়ে আজ তুই গোল্লায় গেছিস। এই বয়স হয়তো কথা শুনিস না, তাহলে একটু বড় হলে কি করবি? হ্যাঁ, হাই হাই রে, এই মেয়েকে নিয়ে কি করব আমি? আর কি হবে, আমি তো সন্তানহীন মা হয়ে যাব গো। ও তোর আইসক্রিম খাওয়া একেবারে নিষেধ, তুই কি সেটা ভুলে গেছিস? মরবি মরবি, ঠান্ডায় তুই মরবি। তখন কান্নাকাটি করিস, আমি একটুও চেয়ে দেখব না তোর দিকে। দরজায় দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল জোহান। দোলার মুখ বন্ধ হবার নামই নেই, তাই দোলার কাছে এসে মুখ চেপে ধরো। দোলার রাগিয়ে চোখে তাকাতে জোহান হাত সরিয়ে নেয় মুখ থেকে। দোলা এবার জোহানকে উদ্দেশ্য করে বলতে থাকে, তাই তো বলি সব কিছুর পেছনে তুমি। মেয়েকে আইসক্রিম কে এনে দিয়েছে বলো? তুমি দিয়েছো বলো, তাই না? আমার মেয়েকে মারতে চাও তুমি? তার মা বলে, আমি কি সৎ
তার বাবা বলে, আরে আমি কি সৎ বাবা নাকি যে মারতে চাইব? আজব এই কথা বলে তো দেখি তুমি, আজব আজব কথা বলো তো তুমি দেখি। হয়তো বাইরে যখন গিয়েছিল তখন কিনে নিয়েছে, আমি কেন আইসক্রিম কিনে দিব? সে বলল, ইস তোমার বকবকনিতে কেউ ঘরে টিকতে পারে না, তোমার মেয়েটাও থাকতে পারলো না, হায় রে কপাল। তার মা বলল, কি? জোহান তখন বলল, কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় জোহান, আর গান গাইতে থাকে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভীষণ পচা হতো। কেন কেন বউ পাখি? কারণ স্বপ্ন তো স্বপ্নের পৃথিবী দেখে, এখন যদি বাস্তব পৃথিবীও স্বপ্ন হয় তাহলে একই রকম দুটো পৃথিবী মোটেও ভালো লাগবে না। তার বউয়ের কথা শুনে হা হা করে হেসে দিল আর বলল, তাই নাকি? তা আমি তোমার কোন পৃথিবীতে আছি বউ পাখি? সে বলল, দুটোতেই। তাহলে তো এক হয়ে যাক, অর্ধেক অর্ধেক করে দুই পৃথিবীতে থাকা আমাদের জন্য কষ্টকর, এর থেকে এক পৃথিবীতে তুমি আর পুরোটাই নিয়ে নাও। সে বলল, যা তা হয় না, আপনার পুরোটাকে আমি রাখবো কোথায়? সে বলল, কেন তুমি তো বলো আমি নাকি তোমার হৃদয়ে থাকি, সেখানে নাকি অনেক জায়গা, তো সেখানেই রাখবে। সে হি হি করে হেসে ওঠে, তারপর বলে, তা গাড়িটা কি আপনার দাদা এসে চালাবে? সে বলল, একদমই না। তখনই ফোন বেজে ওঠে, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সরোয়াজ কল দিয়েছে। একরাশ বিরক্তি নিয়ে ফোন পিক করে তানভীর, কানে ফোন লাগিয়ে এক ধমক, তোদের জন্য লং ড্রাইভে এসেও শান্তি নেই, সারাদিন তো আমার বউ পাখিটাকে তোরাই নিয়ে রাখিস, এখন একটু লং ড্রাইভে বের হয়েছি তাও তোদের সহ্য হচ্ছে না বুঝি?